প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস হচ্ছে হিলার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 4 থেকে অঙ্ক পার্ট 1-এ দিয়েছিলাম কিছুটা, আজকে পার্ট 2-তে শেষ করব বাকি অঙ্কগুলো। তো শুরু করা যাক ক্লাস। 4 নম্বর সেট থেকে পার্ট 2 অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলারয়েড 42-43। পার্ট 1-এ শেষ করেছিলাম কিছুটা, আজকে 42 থেকে বাকিটা শেষ করব। বলেছে 400 এবং 500 এর মধ্যবর্তী এবং 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি বের করো। 12, 16, 24 এর লসাগু করে যেটা লসাগু হবে 12, 16, 24 এর লসাগু হচ্ছে 48। এর লসাগু কত? 48। এবার 480 থেকে 500-র মধ্যে কোনটা ভাগ যাবে? একমাত্র 480 যাবে, 48 দিয়ে ভাগ। 480-কে যদি 48 দিয়ে ভাগ করি তবে ভাগ যায়। তাহলে নিচের অপশনের দিকে দেখো 480 ডি নম্বরে আছে, তাই না? তাহলে 480 হবে উত্তর, কারণ লসাগু দিয়েই তো ভাগ করতে হবে 400 এবং 500-র মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? এবার হচ্ছে 43। বলেছে tan x প্লাস ওয়াই। দেখো এই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায়, খুব বড় অঙ্ক দিবে না, সিম্পল অঙ্ক দেয়, শুধু ফর্মুলা ইউজ করতে হয়। তাহলে tan x সমান কত? আমরা কি লিখব? আমরা লিখব tan x প্লাস ওয়াই ইকুয়াল 1/tan x মাইনাস ওয়াই ইকুয়াল লেখা যায় cot x মাইনাস ওয়াই, এই লেখা যায়, তাই না? 1/tan সমান cot লেখা যায়, tan ইন্টু cot সমান 1 লেখা যায়, ফর্মুলা ইউজ হয়, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? tan x প্লাস ওয়াই ইকুয়াল সমান কত ছিল? 1 ছিল, ইকুয়াল, তাহলে এই পাশে কি লিখবো? tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি x মাইনাস ওয়াই। ঠিক আছে, x মাইনাস ওয়াই, তা tan তো কেটে দিতে পারি, তাহলে আমাদের এই অংশটুকু এই পাশে নিয়ে আসি। তাহলে x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, এইটুকুকে নিয়ে আসবো, জাস্ট এইটুকু, এর চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট এইটুকু, মানে এই মাইনাস সমেত একে এই পাশে আসলে এই টোটালটা কি হবে? প্লাস হবে, তাই না? তাহলে লিখবো কি এখানে? মাইনাস ওয়াই, কেটে গেল। তাহলে থাকলো কত? 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ x সমান 45 ডিগ্রি, তাই না? x সমান 45 ডিগ্রি থাকলো, মানে tan x এর মান কত? তাহলে tan x সমান কত? 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান কত হয়? 1 হয়, তাই না? এক উত্তর। কত উত্তর? 1। খুব বড় অঙ্ক দেয় না সাইন কস থিটা থেকে, খুব সিম্পল অঙ্ক দেয়, জাস্ট খালি একটু ফর্মুলায় ফেলতে হয় তাই। আর এই অঙ্কগুলো অনেকের একটু মানে প্রবলেম হয়, একটু জটিল দিলে অসুবিধা হয়, তবে জটিল পরীক্ষাতে দিবে না অতটা, জাস্ট খালি এর ফর্মুলা, কিছু নিয়ম ফর্মুলা যেগুলো আছে সেগুলো একটু মনে রাখতে হয়, ওইটুকুই অঙ্ক। আর এই অঙ্কগুলো মনে রাখতে গেলে মোটামুটি কয়দিন পর পরই প্র্যাকটিস করতে হবে, কয়দিন পর পর, এমন না যে এক মাস পরে 2 মাস পরে করব আবার ভুলে যাবে। ঠিক আছে, ওই জন্য একে কি করতে হয়? মনে রাখার জন্য কয়দিন পর পর প্র্যাকটিস করতে এবং ফর্মুলাগুলো দেখে রাখতে হয়। নেক্সট 48, 49। 48 নম্বরও সাইন কস থিটার অঙ্ক। 48 নম্বর, 48 কি বলেছে? tan থিটা সমান 4/3। tan থিটা সমান আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি, এটা অতিভুজ 5 বেরোবে। এবার অঙ্ক হচ্ছে 3 sin থিটা প্লাস 2 cos থিটা বাই 2 sin থিটা। এখানে 2 হবে না, এই জায়গাটা 3 হবে। অঙ্কটা এই জায়গাটা কি কত হবে? 3 হবে। 3 sin থিটা মাইনাস 2 cos থিটা। আমাদের কাজ কি? উভয় দিকে আমরা কি করব? cos দিয়ে ভাগ করব প্রত্যেকটাকে। লিখবো কি তাহলে? 3 sin থিটা বাই cos থিটা, তাই না? প্লাস 2 cos থিটা বাই cos থিটা
আবার লিখব 3 sin থিটা বাই cos থিটা মাইনাস 2 cos থিটা বাই cos থিটা। sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা। tan থিটা সমান সমান sin থিটা বা sin বাই cos, tan সমান সমান কি লিখি sin বাই cos, বা sin tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, এটা লেখা যায়। তার মানে এইটুকুর মান কি লিখবো তাহলে আমি tan থিটা লিখবো, এইটুকুর মান tan থিটা। এখানে cos cos কেটে যাবে দুই জায়গায় উপরে নিচে, তাহলে এইটুকু sin বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা, যার মান দিয়েছে 4/3। তাহলে আমি লিখবো 3 × 4/3 প্লাস 2। এখানে কি লিখবো 3 × 4/3 মাইনাস 2 লিখছি। তাহলে এখান থেকে আমার সলিউশন কি বেরোচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, উপরে থাকছে কি 4 + 2, নিচে থাকছে কত 2 সমান সমান 6/2 = 3 অ্যান্সার। কত অ্যান্সার? 3 অ্যান্সার। কিছুই না, অঙ্কগুলোতে খুব ছোট ছোট অঙ্ক দিবে কিন্তু জটিল দিবে না, জাস্ট খালি ফর্মুলাগুলো একটু মনে রাখতে হয়, কোনটাকে কি পরিবর্তন করলে কি হয় এইটুকু মনে রাখতে হবে। নেক্সট অঙ্ক বলেছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64 হলে মধ্য সমানুপাতিটি নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি বলতে কি বোঝায় এখানে ছোট্ট করে করা যাবে অঙ্কটা। ক্রমিক সমানুপাতি একটা ধরে নিলাম a + b + c, মানে a:b / c, এদের কি বলেছে, এদের গুণফল 64 হলে ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64। আচ্ছা, গুণফল 64 বলেছে, তাহলে a × b × c = 64। মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে, তাহলে a/b b/c, মধ্য সমানুপাতি বের করবো আমরা এখান থেকে, এই জায়গা থেকে তাহলে b² = ac, b² = ac। তাহলে এখান থেকে a আর c সমান কি লিখবো b², তাহলে লিখতে পারি b² × b = 64 লেখা যায়। তাহলে আমরা কি লিখবো b³ = 64, b = 4, মধ্য সমানুপাতি 4। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। 54 55 ভালো করে খেয়াল করবে। 54টা বলেছে দুটি সংখ্যার মধ্য সমানুপাতি 4 এবং তৃতীয় সমানুপাতি 32 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে মধ্য সমানুপাতি a/b মধ্য সমানুপাতি কি বলেছে 4, তাই না? তাহলে a/4 আর 4/b, এখান থেকে এটা হচ্ছে মধ্য সমানুপাতির বের করার নিয়ম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে পাচ্ছি কি আমি a × b = 16 বা b = 16/a, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর পেলাম এখান থেকে। 2 নম্বরে বলেছে যে তৃতীয় সমানুপাতি 32 হলে তৃতীয় সমানুপাতি কি লিখবো a/b b/32, যেখানে মধ্য সমানুপাতি 4 বলেছিল সেখানে আমি এই জায়গাটা b নিব, 4 নিব না, শুধু b নিব। তাহলে লিখবো আমি b² = 32। তাহলে এই জায়গাটা আমাকে এবার একটু ভাঙতে হবে, এই জায়গাটা স্কোয়ার করতে হবে, তাই না? এই জায়গাটা স্কোয়ার করতে হবে। তাহলে এটা সমান সমান এটাও স্কোয়ার করে দিলাম, ক্লিয়ার? তাহলে এই জায়গাটা এই মানটা বসাতে পারি, 16 × 16 বাই a² = 32a লিখলাম এখান থেকে। তাহলে এর মানটা পেয়ে যাব। তাহলে 16 × 32, 8 × 16, অর্থাৎ a³ = 8। তাহলে a = কত 2, a = 2 বেরোলো। তাহলে b = কত বেরোবে, যে কোনো জায়গায় বসাও, 2 যদি বসাই এখানে 64 হবে। তার মানে b² = 64, তাহলে b = 8। তাহলে a = 2 আর b = 8, 2 আর 8 উত্তর। ক্লিয়ার? 1 নম্বর সমীকরণ, এখান থেকে 2 নম্বর সমীকরণ বের করে তারপরে মানটা বের করলাম, 2 আর 8 উত্তর। 55 নম্বর বলেছে 408 মিটার দীর্ঘ এবং 231 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রকে পূর্ণ সংখ্যক বর্গাকার টালির দ্বারা ঢাকতে হবে। কোন বৃহত্তম মাপের টালি ব্যবহার করা যাবে এবং ওই টালি কতগুলি লাগবে? 408
আর 231 এর লসাগু বের করতে হবে, এর লসাগু বলছি, এর গসাগু বের করতে হবে। এর গসাগু কত? এর গসাগু হচ্ছে 3। তাহলে 3 একটা কি, একটা বর্গাকার টালির একটা বাহুর মান 3, তাই না? তাহলে একে ক্ষেত্রফল করতে গেলে বাহু স্কয়ার করতে হবে, তার মানে 3 × 3, তাহলে 408 × 231/3 × 3 ভাগ করলে পেয়ে যাবো 3 7 21, 3 7 21, 77, 3 13 39, 3 6 18, 136 × 77 যদি গুণ করি তাহলে আমার মান আসবে কত? 10,472 আসবে। 10,472 অ্যান্সার গুণ করলে এটা উত্তর। গসাগু বের করতে হবে, গসাগু একটা বাহুর মান পাবো বর্গাকারের, তাহলে ওর ক্ষেত্রফল বের করতে হবে বাহু স্কয়ার, তার মানে 3 × 3 দিয়ে ভাগ করতে হবে উপরের মানটাকে। 61 নম্বর। 60 নম্বর বলেছে 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রশস্ত ও 10 মিটার উচ্চ একটি ঘরে প্রত্যেকটি 6 মিটার × 4 মিটার দুটি দরজা এবং প্রত্যেকটি 5 মিটার × 3 মিটার মাপের 4টি জানালা আছে। প্রতি বর্গ মিটারে 1 টাকা 50 পয়সা, ওখানে মিটার লিখেছে, 1 টাকা হবে। 1 টাকা 50 পয়সা হিসাবে ওই ঘরের দেওয়াল 4টি চুনকাম করতে কত খরচ হবে? এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, যেখানে 2 × দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 8, উচ্চতা কত 10, তাহলে এর ক্ষেত্রফল হবে কত? 400 বর্গ মিটার এর ক্ষেত্রফল, মানে জানলা টানলা দেওয়াল টেওয়াল সব নিয়ে। এবার আমি জানলাগুলোর ক্ষেত্রফলটা বের করে এখান থেকে বিয়োগ করলে বাকি ওয়ালের ক্ষেত্রফলটা আমি পাবো। তাহলে জানলার ক্ষেত্রফল কি বলেছে? 6 × 4, কটা বলেছে? 2টো বলেছে, তাহলে 48 বর্গ মিটার। ওদিকে আবার বলেছে 5 মিটার × 3 মিটার, কটা বলেছে? 4টে বলেছে, তাহলে এই জায়গাটা 60 বর্গ মিটার। তাহলে টোটাল আমার জানালার ক্ষেত্রফল 108 বর্গ মিটার, টোটাল ক্ষেত্রফল 400 বর্গ মিটার। তাহলে 400 থেকে 108 যদি বিয়োগ করি আমার থাকছে কত? 292 বর্গ মিটার ওয়ালের বর্গ মিটার। জানালারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, জানালারটা বাদ দিয়ে দিলাম। তাহলে 292 × 1.5 টাকা, তাই না? তাহলে আমি পাবো কত? এই জায়গাটা একটু গুণ করো, দেখো 1472, 10,472 টাকা খরচা পড়বে। 10,472 টাকা, না সরি 10,400 টাকা, কি বলছি আমি, উপরের অঙ্কটা দেখে নিচ্ছি আমি। 438 টাকা খরচা পড়বে। 400 কত? 38 টাকা খরচা পড়বে, কাটলে বেরোবে এটা, ঠিক আছে। উপরের অঙ্কটার উত্তরটা লিখতে যাচ্ছিলাম, তা দেখছি না, এত তো হবে না। এবার হচ্ছে 61 নম্বর। বলেছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। এটা হচ্ছে পরের গল্প। আগের গল্প বলেছে যে আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। সে আগে খরচ করতো 1200 টাকা আর ফলন পেত 3000 টাকা, তার মানে সে 1800 টাকা আগে লাভ করত আগে। এবার পরের গল্প আগে লিখে দিয়েছে। পরের গল্পটা হচ্ছে যে এখন কি বলেছে যে ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। আগে 3000 টাকা ফলন পেত, 55% বৃদ্ধি হলে এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো 1650 বৃদ্ধি হয়ে গেছে। তাহলে 3000-এর উপরে 1650 যদি বৃদ্ধি করি 4650 হয়ে গেছে এখন ফলন। আগে 3000 ছিল, এখন 4650। আর ওদিকে চাষের খরচও 40% বেড়েছে, তাহলে 1200-র উপরে 40%, তার মানে 480 টাকা বেড়েছে। তাহলে 1680 টাকা এখন হয়ে গেছে। আগে 1800 টাকা লাভ করতো, তাহলে এখন কয় টাকা লাভ করছে? দুটো যোগ করি, 1680 যোগ করব কেন, দুটো বিয়োগ করব। দুটো কি করব? বিয়োগ করব। তাহলে কত টাকা লাভ করছে? 1680 বিয়োগ 2970 টাকা। 2970 টাকা কি করছে? এখন লাভ করছে। আগে করতো কত? 1800 টাকা, এখন করছে 2970 টাকা। তাহলে কত টাকা বেশি লাভ হয়ে গেল? 1170 টাকা লাভ বেশি আছে। 2970 আর হচ্ছে 1800, 1170 টাকা বেশি লাভ হয়েছে। তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। তার আয় বেড়ে গেছে 1170 টাকা।
64 নম্বর 65 নম্বর। 64 নম্বর বলেছে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পায়নি। বর্তমানে পরীক্ষায় বসলেই পাস ফেল তো নাই, পরীক্ষা দিলেই A+, B+। একটু ভালো করে 24 ঘন্টায় 3 ঘন্টা পড়লেই স্টার পেয়ে যায়, 6 ঘন্টা পড়লে লেটার। নম্বরের সাথে পারা যায় না। এই মিডিলের যে অংশটা উভয়, অর্থাৎ এই গোল্লা এর ভিতরে আছে, এই গোল্লা এর ভিতরে আছে, উভয় বিষয়ে 65%, তাই না? উভয় বিষয়ে 65%। আর বাংলায় হচ্ছে 85%, অঙ্কে হচ্ছে 75%, তাই না? এবার আমি এখান থেকে কি করব, এই অংশটা এখান থেকে বিয়োগ করব, পাবো কত আমি 20, প্লাস এটাও যোগ করলাম, প্লাস এখান থেকে এটা বিয়োগ করলে কত 5 পাবো, এই অংশটা বিয়োগ করলে এখান থেকে 5 পাবো। তার মানে এই যে অংশটা পেলাম, কত পেলাম এখানে 90। এই 90 মানে উভয় বিষয়ে পেয়েছে 90%, উভয় বিষয়ে 90% পেয়েছে। ছিল আমার 100%, পেয়েছে উভয় বিষয়ে 90%, পাইনি 10%। 10% A+ পাইনি উভয় বিষয়ে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পাইনি? উভয় বিষয়ে 90% পেয়েছে, তাহলে উভয় বিষয়ে 10% পাইনি। ঠিক আছে, উভয় বিষয়ে 10% পাইনি। তাহলে কি হবে? তাহলে 100-র মধ্যে 10% পাইনি, তাহলে 120 জনের মধ্যে কতজন পাইনি? 12 জন। 12 জন পাইনি, 12 জন উত্তর। এবার হচ্ছে 65 নম্বর। এটাও দেখে অঙ্ক বড়, কিন্তু সে কিছুই নেই। বলেছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিনে 8 ঘন্টা করে কাজ করে কতদিনে কাটতে পারবে? তো লোকগুলোকে আমি উপরে লিখবো, আর পুকুর কাটাকাটি যেগুলো সেগুলোকে সব নিচে থাকবে। প্রতিদিন 10 ঘন্টা 18 দিনে বাই 50 মিটার, 35 মিটার, 5.2 মিটার, এই একটা পেলাম। ইকুয়াল সেম করবো ওই জায়গাটাও, 65 মিটার, 40 মিটার, 5.6 মিটার, 300 জন লোক, 8 দিন 8 ঘন্টা কত দিনে? সাজিয়ে নিলাম। পুকুর কাটাকাটি যাই করুক কাজ সব নিচে থাকে, নিচে লিখলাম, দশমিক দশমিক উঠিয়ে দিলাম। এবার তোমাকে একটু কাটাকাটি করতে হবে, তাই না? কাটাকাটি করলে 0 0 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, 3 6 18 কেটে দিলাম, 5 5 25 কেটে দিলাম, 5 7 35 কেটে দিলাম, 7 8 56 কেটে দিলাম, উপরে থাকলো 6, 5 13 65, 4 13 52 কেটে দিলাম, 4 2 8 কেটে দিলাম, এখানে কেটে দিলাম। আর থাকলো কোথায়? আচ্ছা, এই যেখানে একটা 4 আছে, এই যে 5 6 30 কত দিনে? 30 দিনে। 30 দিনে উত্তর। একটু সাবধান কাটাকাটি করবে। এবার হচ্ছে 81 থেকে 82, 83 নম্বর। দুটো অঙ্ক আছে, মিডল একটা জিকে। 81 নম্বর 81 বলেছে একটি বইতে মোট পেজ আছে 567। পেজ নম্বর লিখতে কতগুলি অঙ্ক ব্যবহার করা হয়েছে? দেখো, এক অঙ্কের সংখ্যা 9টা, 2 অঙ্কের কত দূর পাবো? 90 পর্যন্ত। 10 থেকে 90, তার মধ্যে 9টা আরো নিয়ে নিলাম, 99 হয়ে গেল, তাই না? 9 পর্যন্ত এক অঙ্কের, 10 থেকে 99 তো নিব না, কারণ 9টা তো নিয়ে নিছি আমি এখানে। 90 পর্যন্ত, 90 আর 9 99 হয়ে গেল। তারপরে 100 থেকে শুরু, তাই না? 100 থেকে
শুরু, কিন্তু আমার পেজ সংখ্যা দিয়েছে 567টি টোটাল। পেজ নম্বর লিখতে কতগুলি অঙ্ক ব্যবহার করতে হবে? 567টার মধ্যে আমি 99টা নিয়ে নিয়েছি, তাহলে বাকিগুলো যেটা থাকবে সব 3 অঙ্কের, 468টা। তাহলে অঙ্ক সিম্পল দেখো বুঝিয়ে দিচ্ছি, 9 ইন্টু 1 অঙ্কের, 90 ইন্টু 2 অঙ্কের, 468 ইন্টু 3 অঙ্কের, বাস অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। অঙ্ক এটুকুই করতে হবে। 9 প্লাস 180 প্লাস 1404, 189 যোগ করতে হবে 1593 উত্তর টোটাল লাগবে। এবার হচ্ছে 83, বলেছে 2/7 সাথে কোন মূলদ সংখ্যা যোগ করলে যোগফল 0 হবে। ধরে নিলাম এক্স এর সাথে যোগ করলাম বা এক্স ওর সাথে যোগ করলাম, बात तो ही है कुल्हाड़ी तरमुज पे गिरे আর তরমুজ কুলহারি पे गिरे কাটেগা, তো তরমুজ হামেশা। তো আমরা হচ্ছে ওইরকমই, যাই করবে লাথি কুরলে মারলেও পা কাটবে আর পায়ের উপর কুরল ফেলেও পা কাটবে। তো এক্স কে যেদিকেই বসাও ইকুয়াল 0, তাহলে এক্স এখানে রেখে দিলে ওই পাশে গেলে কি হবে? -2/7, এটাই আনসার। তো লীলারায়ের প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে পার্ট 2 অঙ্ক শেষ করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য। দেখো, পরীক্ষা এক্সাম ক্র্যাক করতে গেলে ভালো ভালো করে মনে রাখবে, এক্সাম ক্র্যাক করতে গেলে বিশেষ করে অঙ্ক, সায়েন্সটা অঙ্ক একদম স্ট্রং রাখতে হবে পরীক্ষায়, কারণ ওটা হচ্ছে ছাক্কা নম্বর। তার জন্য দিন রাত পড়তে হয় না। বাকি নম্বর তুলতে গেলে দিন রাত হাঁ হু করে পড়তে হয়, মাথা চুলকাতে হয়, মনে থাকে না। মনে রাখার অনেক উপায়, যেটা মনে থাকে না সেটা বারবার করে পড়তে পড়তে পাগল টাইপের মনে হয়, মনে থাকে না, আর পড়বো না, আসলে আসবে না, আসলে পারবো না না। কিন্তু ম্যাথ এমন জিনিস, যদি 20টা 22টা ম্যাথ থাকে, চেষ্টা করতে হবে 22টা ম্যাথের মধ্যে 20টা ম্যাথ পারলে এ ধরনের পরীক্ষা 22টাই অ্যান্সার করা, 22 নম্বর। এক্সাম সেই ক্র্যাক করে যার ম্যাথে, মানে সায়েন্সের স্টুডেন্টরা কেন ক্র্যাক করে জানো? সায়েন্সের স্টুডেন্টরা যারা ওরা পরীক্ষায় বসে, এমটেক বিটেক যারা বসে, দেখবে আজকাল ভাবে না যে ডব্লিউবির চাকরি আমি এমটেক করেছি বিটেক করেছি আমি যাব না, সায়েন্সের ছাত্র আমি যাব না অন্য চাকরি না, তারা কিন্তু যাচ্ছে এবং ক্র্যাক হয় এক্সাম। কেন হয়? তারা যেটা করছে পারফেক্ট ওই জায়গাটাই নম্বর তোলে ওরা, সায়েন্সের জায়গাটায়। বাকি যদি জিকে থাকে 20টা 25টা, তার মধ্যে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সই ভরা, তো তুমি ওখানে কটা করবে? 25টার মধ্যে 10টা যদি করো, দেখা গেল 3টে ভুলই হয়ে গেল ওখানে। কিন্তু অঙ্কতে যারা স্ট্রং তারা কিন্তু ওই জায়গাটা ছাক্কা নম্বর তুলছে। এই জন্য সবসময় বলবো অঙ্কতে সবসময় এক্সপার্ট হতে হবে এবং বেশি করে সায়েন্সটা ওই অঙ্কগুলো করতে হবে, সায়েন্সটা অঙ্ক এগুলো বেশি করে করতে হবে, যেন ওখানে 20-25 থাকলে টোটাল নম্বরটা যেন নিয়ে নিতে পারি, তাহলে তোমার এক্সাম ক্র্যাক হয়ে যাবে। তারপরে বাকি যেগুলো থাকবে, যেটা শিওর সেটা মারো, যেটা পারবে না সেটা ছেড়ে দিয়ে হাত তুলে বসে থাকো, বাস দেখবি এক্সাম তোমার ক্র্যাক হবে। আর যদি অঙ্ক 25টার মধ্যে 8টা অঙ্ক করছো, তার মানে আর বাকি কতগুলো পারছো না, ক্র্যাক হবে না কিন্তু এক্সাম, সে ডব্লিউবি হোক যে কোনো চাকরি হোক, ক্র্যাক হবে না। ঠিক আছে, ওই জন্য অঙ্কটা বিশেষ করে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখনো যেটা সত্যি কথা, যেটা বাস্তব, দেখো অনেক সময় আমি রিজনিং করাতে যাই, পাগল টাইপের হয়ে যাই, এমন জিনিস, তাই না? তো সব জিনিস সব সাবজেক্ট সবার মধ্যে ঢোকে না। অঙ্কর মধ্যেও দেখবে অনেকে দেখবে সাইন কস থিটার দিকটা একটু উইক মনে হয়, কি কঠিন জিনিস, বীজগণিতের সূত্র পড়ে গেলে একটু মানে জটিল মনে হয়। আবার অনেকে দেখবে ওই সাইডটা ভালো, আবার পাটিগণিতে দাদা একটু এই দিকে বুঝতে পারি না, এই হয় এরকম আছে। ঘাবড়ানোর কিছু নেই, বিশেষ করে প্র্যাকটিস করে যেতে হবে আর থিঙ্কিংটাকে বাড়াতে হবে। প্র্যাকটিস করার সময় চিন্তা শক্তিটাকে বাড়াতে হবে এবং প্র্যাকটিক্যাল ভাবতে হবে, ইমাজিন করতে হবে জিনিসটা নিয়ে। ওই জায়গাটা সময় লাগুক, সেখানে তো তুমি শিখছো, সময় দিয়ে দাও। যখন তোমার এই অভ্যাসটা হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখবে তোমার আইকিউ অনেকটা বাড়বে। বাড়ার পরে পরবর্তীকালে দেখবে 1-2 মাস 3 মাস পরে তোমার দেখবে ভাবনা শক্তি এত বেড়ে গেছে, চিন্তা শক্তি দেখবে, তারপরে আর অঙ্ক কিন্তু অতটা ভাবতে হবে না, একটু ভাবলেই বুঝে যাবে, হ্যাঁ এটা এইভাবে করতে হবে। এটাই হচ্ছে ডেভেলপ করার পদ্ধতি। ঠিক আছে, জাস্ট তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। আর ক্লাসগুলো দেখতে থাকবে, আগের ক্লাসগুলো না দেখলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল / পুলিশ কনস্টেবলের ডিলারের প্র্যাকটিস সেটের প্লে লিস্ট লেখা আছে, ওখানে গিয়ে প্লে লিস্ট দেখতে পাবে। এবং এক ভাই বলেছে জিডির ক্লাস দিতে, জিডির ক্লাসে তো জিকে গুলো দিয়েছি, অঙ্কগুলো চলছে, যতদূর পারবো চেষ্টা করব। ঠিক আছে, এমন না যে পুরো সেটটা করে দিলেই আমি সব পেয়ে যাবো, তা না। জাস্ট খালি মানে তোমাদেরকে একটা ধারণা এবং অঙ্ক করার সিস্টেম কিভাবে করতে হবে পরীক্ষার হলে, তাই না, এইগুলো হচ্ছে মেন।
আমি পুরো সেটটা করে দিলাম আর পরীক্ষা হয়ে গেলে সব বাড়লে বাড়লে, ওরকম তো না, তাই না? ওরকম হয় না। ঠিক আছে, তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।